আচ্ছা, একবার ভাবুন তো, একটা কনস্ট্রাকশন সাইটে কাজ চলছে, বেশ জোর কদমে। হঠাৎ ওপর থেকে একটা ভারী জিনিস পড়তে যাচ্ছিল, কিন্তু একজন কর্মী অল্পের জন্য বেঁচে গেলেন। কিভাবে? কারণ হয়তো তিনি সেফটি হেলমেট পরেছিলেন, তাই না? একদম। আর সাইটের সেফটি নিয়মগুলো ঠিকঠাক মানা হয়েছিল। দেখুন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পড়ুয়াদের জন্য এই সেফটি বা সুরক্ষার জ্ঞানটা যে কতটা জরুরি, সেটাই আজ আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, মানে আমাদের হাতের তথ্য বলছে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, কাজের জায়গায় কি কি বিপদ বা হ্যাজার্ড থাকতে পারে, আর পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে পিপিই, এইগুলো জানাটা খুব দরকারি। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এই সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাপারটা কি, সেটা একটু বুঝিয়ে বলুন। আচ্ছা, এই সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম যেমন ধরুন আইএসও ১৪০০১ বা আইএসও ৪৫০০১, এগুলোকে বলতে পারেন সুরক্ষার একটা একটা ব্লুপ্রিন্টের মতো। ব্লুপ্রিন্ট। হ্যাঁ, মানে একটা কাঠামো তৈরি করে দেয়, যার মাধ্যমে কাজের জায়গায় নিরাপত্তাটা ঠিকঠাক রাখা যায়। শুধু নিয়ম বানিয়ে দিলাম তা নয়, কিন্তু সেই নিয়মগুলো পালন হচ্ছে কি না, কোথায় ঘাটতি থাকছে, সেগুলো দেখে ব্যবস্থা নেওয়া। ও আচ্ছা। আর আন্তর্জাতিক শ্রম সংস্থা মানে আইএলও, তারাও কিন্তু এই ব্যাপারে আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড বা মান তৈরিতে সাহায্য করে, যাতে সব দেশেই কর্মীদের সুরক্ষার একটা বেসিক লেভেল থাকে। বুঝেছি। তার মানে এটা শুধু কিছু রুলস নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই তো? আচ্ছা, এই যে কাজের জায়গায় বিপদের কথা বললেন, হ্যাজার্ডস, এগুলো ঠিক কি ধরনের হতে পারে? দেখুন, মূলত ৫ রকম ঝুঁকি বা হ্যাজার্ড আমরা দেখি। যেমন ১ নম্বর হলো ভৌত বা ফিজিক্যাল হ্যাজার্ড, মানে ধরুন অতিরিক্ত আওয়াজ, খুব বেশি গরম বা ঠান্ডা, রেডিয়েশন, এইগুলো। আচ্ছা। তারপর ধরুন রাসায়নিক বা কেমিক্যাল হ্যাজার্ড, যেমন ওই সিমেন্টের ধুলো, পাথর ভাঙার ধুলো মানে সিলিকা, বা ধরুন অ্যাসবেস্টস, কোনো ক্ষতিকারক গ্যাস, এইসব। হ্যাঁ, এগুলো তো কনস্ট্রাকশন সাইটে থাকেই। ঠিক। এছাড়াও আছে জৈব বা বায়োলজিক্যাল হ্যাজার্ড, যেমন ধরুন ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ। তারপর যান্ত্রিক বা মেকানিক্যাল হ্যাজার্ড, মানে কোনো মেশিনের ঘোরানো অংশ থেকে বা ধারালো কিছু থেকে আঘাত লাগার ভয়। হুম। আর ৫ নম্বরটা, যেটা আজকাল খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা হলো মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল হ্যাজার্ড, মানে কাজের অতিরিক্ত চাপ, স্ট্রেস। বাপরে! অনেকটা যেন রাস্তায় গাড়ি চালানোর মতো ব্যাপার, তাই না? কত দিক থেকে বিপদ আসতে পারে, অন্য গাড়ি, গর্ত, পথচারী সব খেয়াল রাখতে হয়। তাহলে কাজের জায়গায় লুকিয়ে থাকা এই বিপদগুলো চেনাটা খুব জরুরি, তাই তো? একদম ঠিক। এটাই প্রথম ধাপ। আর এই বিপদগুলো থেকে কিন্তু আস্তে আস্তে শরীরের ক্ষতি হতে পারে, যেগুলোকে আমরা বলি পেশাগত রোগ বা অকুপেশনাল ডিজিজেস। ওহ, যেমন? এই কনস্ট্রাকশন কাজের সাথে এগুলো খুব জড়িত। ধরুন ওই যে সিমেন্ট বা পাথরের ধুলো, ওটা রোজ শ্বাসের সাথে ঢুকলে ফুসফুসে সিলিকোসিস হতে পারে। আচ্ছা। বা ধরুন মেশিনের প্রচণ্ড আওয়াজে দিনের পর দিন কাজ করলে কানের শোনার ক্ষমতা মানে শ্রবণ শক্তি কমে যেতে পারে পার্মানেন্টলি। পুরনো বাড়ি ভাঙার সময় বা রং করার সময় ওই লেড পয়জনিং বা সীসার বিষক্রিয়ার ঝুঁকিও তো থাকে, তাই না? অবশ্যই থাকে। আর পুরনো বিল্ডিংয়ে যদি অ্যাসবেস্টাস থাকে, তা থেকে অ্যাসবেস্টোসিস বা এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে। সর্বনাশ! এগুলো অনেকটা বলতে পারেন পাইপের ভেতরের লিকের মতো। বাইরে থেকে হয়তো চট করে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষতি করে চলে। তাই আগে থেকে আটকানোর ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। এই রোগগুলো থেকে বাঁচতে কি করা যায়? মানে প্রতিরোধের উপায় কি? হ্যাঁ, প্রতিরোধের কয়েকটা লেয়ার বা স্তর আছে। সবচেয়ে ভালো উপায় হল ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, মানে সমস্যার উৎসটাকেই প্রযুক্তি দিয়ে বদলে ফেলা বা নিয়ন্ত্রণ করা। যেমন? যেমন যেখানে খুব ধুলো হচ্ছে সেখানে ভালো ভেন্টিলেশন সিস্টেম লাগানো। আচ্ছা। যদি সেটা পুরোপুরি সম্ভব না হয়, তখন আসে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, মানে কাজের পদ্ধতি বা সময়সূচি বদলে ঝুঁকি কমানো। ধরুন যেখানে খুব আওয়াজ, সেখানে কর্মীদের কাজের সময় কমিয়ে দেওয়া বা ঘুরিয়ে ফিরিয়ে কাজ দেওয়া। বুঝেছি। আর একদম শেষ উপায় হল ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই ব্যবহার করা। এছাড়াও কর্মীদের নিয়মিত হেলথ চেকআপ বা সার্ভে করাও কিন্তু খুব দরকারি। তাহলে কাজের পরিবেশ আর পদ্ধতি উন্নত করে রোগ আটকানোই সেরা। রাইট। কিন্তু যখন সেটা পুরোপুরি সম্ভব নয়,
তখন পিপিই মাস্ট। কাজের কারণে হওয়ার রোগ থেকে বাঁচতে এই উপায়গুলো মাথায় রাখা জরুরি, তাই না? একদম। এবার তাহলে একটু পিপিই নিয়েই বলি। হ্যাঁ, বলুন। এই পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হল সুরক্ষার বর্ম, একদম শেষ ধাতের প্রতিরক্ষা। যখন ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক উপায়ে ঝুঁকিটা কমানো যাচ্ছে না, তখন কর্মীদের নিজেদের বাঁচাতে এটা ব্যবহার করতেই হবে। অনেকটা যেমন বাইক চালানোর সময় হেলমেট রাইট, বা ক্রিকেট খেলার সময় প্যাড, গ্লাভস, এক্স্যাক্ট, ওই রকম। ঠিক ধরেছেন, একদম তাই। কাজের ধরন আর ঝুঁকির উপর নির্ভর করে কিন্তু সঠিক পিপিই বাঁচতে হয়। অনেক রকম তো হয় নিশ্চয়ই, মাথার জন্য হেলমেট, চোখের জন্য গগলস। হ্যাঁ, মূলত দুভাগে ভাগ করা যায়। একটা হলো শ্বাসরঞ্জন ছাড়া, নন রেসপিরেটরি। এর মধ্যে পড়ছে মাথা বাঁচানোর হেলমেট, চোখ মুখের জন্য গগলস বা ফেস শিল্ড, কানের জন্য ইয়ার প্লাগ বা ইয়ার মাফ, হাতের জন্য নানা ধরনের গ্লাভস, রাবার, চামড়া, পিভিসি, অনেক রকম আছে, পায়ের জন্য সেফটি জুতো, আর পুরো শরীর ঢাকার জন্য অ্যাপ্রন বা সেফটি স্যুট। আচ্ছা, আর যদি শ্বাস নেবার বাতাসটাই দূষিত হয়, মানে কেমিক্যাল বা ধুলো থাকে? তখন দরকার শ্বাসরঞ্জনের সুরক্ষা, রেসপিরেটরি পিপি। সাধারণ ধুলোবালির জন্য ডাস্ট মাস্ক আছে, কেমিক্যাল বা গ্যাসের জন্য কেমিক্যাল কার্তুজ লাগানো রেসপিরেটর লাগে। ও, যেখানে অক্সিজেন কম, সেখানে বাইরে থেকে এয়ার সাপ্লাই দেওয়া রেসপিরেটর লাগে। আর খুব বিপজ্জনক পরিস্থিতিতে, যেমন আগুন লাগলে দমকল কর্মীরা ব্যবহার করেন সেলফ কন্টেইনড ব্রিদিং অ্যাপারেটাস বা এসসিবিএ। বুঝেছি। তবে শুধু পিপিই থাকলেই তো হবে না। কোনটা কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তার যত্ন কিভাবে নিতে হবে, এই সব কিছুর ওপর কর্মীদের ভালো করে ট্রেনিং দেওয়াটাও কিন্তু ফ্যাক্টরি আইন অনুযায়ী খুব জরুরি। এটা মালিকপক্ষের দায়িত্ব। তার মানে সঠিক পিপিই বেছে নেওয়া এবং তার ঠিকঠাক ব্যবহার আর যত্ন নেওয়াটা সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কি? নিঃসন্দেহে। আচ্ছা, সব শেষে আসি প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এডের কথায়। হ্যাঁ, এটাও তো খুব দরকারি। একদম। দেখুন, এত সাবধানতার পরেও তো কনস্ট্রাকশন সাইটে ছোটখাটো বা কখনো বড় দুর্ঘটনা ঘটতেই পারে। তখন যদি সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি আটকানো সম্ভব হয়। যেমন কেউ পুড়ে গেলে কি করতে হয়? আমি শুনেছিলাম ঠান্ডা জল দিতে হয়, কোনো তেল বা মলম লাগানো উচিত নয়। একদম ঠিক শুনেছেন। ঠান্ডা জল দিয়ে জায়গাটা আগে ঠান্ডা করতে হবে, তেল বা গ্রিস জাতীয় কিছু নয়। ধরুন কেউ ইলেকট্রিক শক খেল, হ্যাঁ। সেক্ষেত্রে আগে মেন সুইচ বন্ধ করতে হবে, নিজেকে সুরক্ষিত রেখে রোগীকে সরাতে হবে, দরকার পড়লে সিপিআর বা কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হতে পারে। আচ্ছা, আর যদি হাড় ভেঙে যায়? তাহলে ভাঙা জায়গাটা একদম নাড়ানো চলবে না, যেভাবে আছে সেভাবে স্থির করে রাখতে হবে। আর কোনো রকম বিষক্রিয়া বা পয়জনিং হলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর চেষ্টা করতে হবে কি থেকে বিষক্রিয়াটা হলো সেটা জানার। হুম। এই জন্য প্রত্যেকটা সাইটে একটা ভালো ফার্স্ট এড কিট রাখাটা মাস্ট। মানে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, গজ, টেপ, ব্যথানাশক, এগুলো সবসময় রেডি থাকা উচিত। এই ফার্স্ট এড জানাটা অনেকটা গাড়িতে ফায়ার এক্সটিংগুইশার রাখার মতো, তাই না? কখন লাগবে বলা যায় না, কিন্তু দরকারের সময় জীবন বাঁচাতে পারে। তাহলে কনস্ট্রাকশন সাইটে দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসার এই জ্ঞানটা সত্যি খুব জরুরি, তাই তো? একদম ঠিক। তাহলে দেখুন, সব মিলিয়ে একজন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ছাত্রছাত্রীর জন্য এই সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম বোঝা, কাজের ঝুঁকিগুলো চেনা, প্রতিরোধের উপায় জানা, সঠিক পিপিই ব্যবহার করতে শেখা আর প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকা, এগুলো শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়। না, একেবারেই না। ভবিষ্যতে একজন দায়িত্বশীল ইঞ্জিনিয়ার হয়ে ওঠার জন্য এগুলো অপরিহার্য। একদম ঠিক বলেছেন। এটা শুধু কিছু নিয়মকানুন জানা নয়, এটা আসলে একটা মানসিকতা তৈরি করার ব্যাপার। মানে নিজের এবং সহকর্মীদের সুরক্ষাকে সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। ঠিক। মনে রাখতে হবে, এই সুরক্ষা জ্ঞান আপনার কেরিয়ারকে তো ভালো করবেই, তার থেকেও বড় কথা, এটা মানুষের জীবন বাঁচাতে পারে। নিরাপদ নির্মাণ মানেই তো একটা উন্নত ভবিষ্যৎ। তাই এই বিষয়গুলো নিয়ে শেখাটা কিন্তু থামানো চলবে না। একদম। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা প্রশ্ন আসছে। ভাবছিলাম, ভবিষ্যতে প্রযুক্তি তো আরও এগোবে, তাই না? যেমন ধরুন রোবোটিক্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কনস্ট্রাকশন সাইটের সুরক্ষায় কি কোনো নতুন সম্ভাবনা তৈরি করতে পারে? বা হয়তো নতুন কোনো চ্যালেঞ্জও আনতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।